আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। 5ই আগস্টের অপমান আমরা কখনোই ভুলতে পারি না, মুক্তির পর বলছেন মেহবুবা মুফতি। সমস্ত অস্ত্র মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মোতায়েন করতে হবে, দাবি করছে কাতাইব হিজবুল্লাহ। সীমান্তে দুদেশের সম্পর্কের উত্তাপ বাড়াচ্ছে ভারত, দাবি চীনের। ভয়ঙ্কর যুদ্ধের জন্য আঙ্কারাকে দায়ী করল আর্মেনিয়া, পাল্টা হুঁশিয়ারি তুরস্কের। এবং সর্বশেষ থাকছে চীনের হংকং উইঘুর নীতির সমালোচনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি 1 বছরেরও বেশি সময় ধরে আটক থাকার পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত 10:45 নাগাদ তাকে মুক্তি দেওয়া হয়। মেহবুবার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট করে জানান জম্মু কাশ্মীর সরকারের মুখপাত্র রোহিত কানসাল। মুক্তি পাওয়ার পরে পিডিপি নেত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, আমি 1 বছরেরও বেশি সময় পরে মুক্তি পেয়েছি। এই সময় 5ই আগস্ট 2019 সালে কালো দিনের কালো সিদ্ধান্ত অর্থাৎ 370 ধারা প্রত্যাহারের প্রতি মুহূর্তে আমার হৃদয় এবং আত্মাকে আক্রমণ করেছে। আমি মনে করি জম্মু কাশ্মীরের সমস্ত মানুষও একই রকম অবস্থা অনুভব করছে। সেদিনের অপমান আমরা কখনো ভুলতে পারি না। মেহবুবা বলেন, এখন আমাদের সকলকে মনে রাখতে হবে যে দিল্লি 5ই আগস্ট বেআইনিভাবে আমাদের কাছ থেকে যা অর্থাৎ 370 ধারা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে নিতে হবে। এর পাশাপাশি কাশ্মীর ইস্যু, সেজন্য জম্মু কাশ্মীরের হাজার হাজার মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন। এর সমাধানের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমি মনে করি যে এই পথটি সহজ নয়, কিন্তু আমি নিশ্চিত যে আমরা সকলের উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছি, তাতে আমরা সফল হব। আমি চাই যে জম্মু কাশ্মীরের যত মানুষ এখনও কারাগারে বন্দী আছেন তাদের সবাইকে অনবরত বিলম্বে মুক্তি দেওয়া হোক। সুপ্রিম কোর্টে মেহবুবা মুফতির আটক সম্পর্কিত বিষয়টি পরবর্তী শুনানির মাত্র 2 দিন আগে তাকে মুক্তি দেওয়া হয়েছে। গত বছর অর্থাৎ 5ই আগস্ট 370 ধারা বাতিল করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত 6ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কঠোর জননিরাপত্তা আইন কার্যকর করা হয়। গত 7ই এপ্রিল তাকে সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেটিকে প্রশাসনের পক্ষ থেকে আগেই উপকারাগার ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের 31শে জুলাই তার হেফাজতের মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়েছিল। মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি তার মাকে কোন যুক্তিতে আটকে রাখা হয়েছে তা নিয়ে সোচ্চার হয়েছিলেন। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন ইলতিজা মুফতি। গত 29শে সেপ্টেম্বর ওই মামলার শুনানির সময় আদালত সরকারের কাছে জানতে চেয়েছিল তার আর কতদিন মেহবুবাকে তাদের হেফাজতে রাখবে। এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সরকারের কাছে জবাবদিহি চেয়েছিল আদালত। এরপরেই অবশেষে এবার মুক্তির দেওয়া হলো মেহবুবাকে। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি মুক্তির পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার করে ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, 1 বছরেরও বেশি সময় ধরে আটক থাকার পরে মেহবুবাকে যে মুক্তি দেওয়া হয়েছে আমি তাতে খুশি। অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছিল, যা গণতন্ত্র বিরোধী। মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি বলেন, মেহবুবাকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল, অবশেষে মুক্তি পেয়েছেন। সংকটময় মুহূর্তে তারা তার পাশে থেকেছেন, লড়াই চালিয়ে যাওয়ার জন্য তাকে সাহস জুগিয়েছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইলতিজা মুফতি। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলছে তাদের সমস্ত অস্ত্র ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মোতায়েন করা হবে। ইরাকের বিরুদ্ধে যখন আমেরিকার যুদ্ধের হুমকি দিচ্ছে তখন কাতাইব হিজবুল্লাহ এই মন্তব্য দিল। কাতাইব হিজবুল্লাহের অন্যতম শীর্ষ কমান্ডার আবু আলী আল আকশকারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ইরাকে মার্কিন বাহিনীর অব্যাহত উপস্থিতির বিরুদ্ধে লড়াই করতে তার সংগঠন অস্ত্রের প্রস্তুতি নিয়েছে।
বিবৃতিতে তিনি সংগঠনের সমস্ত যোদ্ধাকে তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে এবং এই সমস্ত অস্ত্র ইরাকে মোতায়েনের সামরিক বাহিনী ও তাদের ঘাঁটিতে ও ইরাকে আমেরিকার বিভিন্ন স্বার্থের দিকে তাক করতে আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ইরাকের সমস্ত শক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে যাতে শত্রুর কোনো কিছু তাদের আওতার বাইরে না যায়। রাজনৈতিক তৎপরতার মাধ্যমে ইরাকের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলেই শুধুমাত্র তারা নিরাপদ থাকতে পারে বলে কাতাইব হিজবুল্লাহের এই কমান্ডার উল্লেখ করেন। ইরাকি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে আলী আল আশকারি বলছিলেন, ইহুদিবাদী ইসরায়েলের লোকজন প্রায় ইরাকে মার্কিন ঘাঁটি পরিদর্শন করে। এ বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে আমেরিকা ও ইসরায়েল কিভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে তার তথ্য নিয়মিতভাবে ইরাকি জনগণকে জানানো হবে বলেও ঘোষণা করেন কাতাইব হিজবুল্লাহের কমান্ডার। সীমান্তে ভারতের নির্মাণ কাজ দুদেশের সম্পর্কের উত্তাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। এর আগে গত 12ই অক্টোবর ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সে দেশের 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 44টি সেতুর উদ্বোধন করেন, যার মধ্যে চীন সীমান্তবর্তী লাদাখ ও অরুণাচল প্রদেশও ছিল। এই নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ং বলেন, কিছু সময়ের জন্য ভারতীয় পক্ষ সীমান্তে অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং সেনা বাড়িয়েছে, যা উভয় পক্ষের মধ্যে উত্তেজনার মূল কারণ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয় যে বেআইনিভাবে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে, যা করেছে ভারত। অরুণাচল প্রদেশকেও ভারতের অংশ হিসাবে চীন স্বীকৃতি দেয় না। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, সেনাদের চলাচলের সুবিধার্থে সীমান্ত এলাকায় সেতু তৈরি করছে ভারত। এর মধ্যে 8টি সেতু তৈরি হচ্ছে লাদাখে ও আরও 8টি তৈরি হচ্ছে অরুণাচল প্রদেশে। আজারবাইজানের সঙ্গে সংঘাতের জন্য আবারও তুরস্ককে দায়ী করছে আর্মেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ান বলছেন, তার বিশ্বাস তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান কারাবাখে সামরিক পদক্ষেপ স্থগিত করবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সব কথা বলেন। পাশিনিয়ান আরও দাবি করেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের অবস্থান পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আজারবাইজান থামবে না, তারা সংঘাত থামাবে না। এর আগে সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলছেন, আজারবাইজানের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়ারা। এটা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এসবের জন্য একদিন তাদের ইতিহাস ও আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে। তুরস্ক হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের উপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। নাগরানো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27শে সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। আন্তর্জাতিকভাবে নাগরানো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসাবে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া নাগরানো কারাবাখ সহ এর আশেপাশের বিশাল এলাকা দখল করে রেখেছে। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর কয়েকদিনে 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষই মস্কোতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলছে। চীনের হংকং উইঘুর নীতির কঠোর সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, হংকংয়ের চীনা দমন নীতি এবং উইঘুর মুসলমানদের আটকে রাখার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। মঙ্গলবার চীন কানাডা কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে এমন মন্তব্য করেন তিনি। বেইজিং এর জবরদস্তিমূলক কূটনীতিরও সমালোচনা করেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে কানাডার উদ্বেগ রয়েছে। হংকং ও জিনজিয়াং এর উইঘুর মুসলিমদের ব্যাপারে চীনা নীতি নিয়ে অটোয়া উদ্বিগ্ন। জাস্টিন ট্রুডো বলেন, চীনের যে জবরদস্তিমূলক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি সে বিষয়ে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি 2 কানাডিয়ান নাগরিককে নির্বিচারে আটকে রাখা তাদের কোনো সফল কৌশল নয়। এসব বিষয়ে কানাডা মিত্রদের সঙ্গে কাজ করবে। তিনি বলেন, বেইজিং এর দৃষ্টিভঙ্গি তার নিজের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কারো জন্যই ইতিবাচক নয়। উল্লেখ্য, 2018 সালে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।
ওই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রতিষ্ঠান হুয়াইয়ের সিএফও এবং ম্যাং ওয়েনজৌকে গ্রেপ্তার করে আটোয়া। পশ্চিম দেশগুলোর অভিযোগ, হুয়াই তার ব্যবহারকারীদের তথ্য চীনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দেয়। ম্যাং ওয়ানজৌ এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞা ভঙ্গ করার অভিযোগ রয়েছে। তিনি কানাডায় গ্রেপ্তার হওয়ার পর চীনে অবস্থানরত 2 কানাডিয়ান নাগরিককে গ্রেপ্তার করে বেইজিং। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। এর মধ্যে একজন গত আগস্টে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে চীনা আদালত। এ নিয়ে 2 দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।